আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি তোমাদের বোলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজ বিজ্ঞান, বোলা ডিগ্রি কলেজ, পুরপুর, ময়মনসিংহ। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে সমাজ বিজ্ঞান প্রথম পত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে সমাজ বিজ্ঞানের প্রভাব বিস্তারকারী উপাদান এই অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করব। আজকে যে পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। সমাজ জীবনে যে কিছু প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে সেই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখন আমি তোমাদের সামনে এই আলোচনার যে শিখন ফল, আজকে তোমরা যে বিষয়গুলি জানবে সেটি আমি তোমাদের সামনে বলছি। দেখো, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বলতে পারবে এই পাঠ শেষে। ভৌগোলিক পরিবেশ কি তা বলতে পারবে। এই সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের যে প্রভাব রয়েছে সেটা বিশ্লেষণ করতে পারবে, প্রভাবগুলি বিশ্লেষণ করতে পারবে। এখন চলো আমরা যাই এই যে ভৌগোলিক যে প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে সমাজ জীবনে, সেগুলি হচ্ছে প্রথম চারটি প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে। সেগুলি হচ্ছে ভৌগোলিক উপাদান, তারপরে হচ্ছে ভৌগোলিক, সেটি এখন প্রথমে আমি তোমাদের সামনে ভৌগোলিক উপাদান কি সেই ভৌগোলিক উপাদানগুলো সম্পর্কে আমি তোমাদের তুলে ধরব। ভৌগোলিক পরিবেশ বলতে ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ু, মাটি, উর্বরতা, নদ নদী, পাহাড় পর্বত, নিবিড় অরণ্য, মরুভূমি এসবের সামগ্রিক যে অস্তিত্ব রয়েছে সেই সামগ্রিক অস্তিত্বকে বোঝায়। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে এই ভৌগোলিক যে উপাদান এগুলো পরিবেশের সংজ্ঞা দিয়েছে। প্রথমে আমি ম্যাকারবারের সংজ্ঞাটি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম, প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে, যে প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয় হচ্ছে ভৌগোলিক পরিবেশ। তারপর দেখো, সমাজ বিজ্ঞানের স্বরূপনের মতে ভৌগোলিক উপাদান বা ভৌগোলিক যে পরিবেশ বলতে সেই সব মহাজাগতিক অবস্থা এবং ব্যাপারকে নির্দেশ করে যা মানুষের সৃষ্টি নয় এবং যা নিজের নিয়মে পরিবর্তিত হয়, নিজের যে নিয়মের পরিবর্তিত হয়। তারপর তিন নাম্বার যে সংজ্ঞাটা আমি তুলে ধরেছি সেটি হচ্ছে বাকুর তার হিস্টোরি অফ সিভিলাইজেশন গ্রন্থে বলেছেন, মানুষের সভ্যতা ও সংস্কৃতি বিশেষভাবে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। মানুষের সভ্যতা ও সংস্কৃতি বিশেষভাবে কিসের সাথে নির্ভরশীল? পরিবেশের উপর নির্ভরশীল। সমাজ বিজ্ঞানীরা মানব ক্রিয়াকে 6টি ভাগে ভাগ করেছেন। এই যে মানব যে ক্রিয়া একে 6টি ভাগে বিভক্ত করেছেন, যা ভৌগোলিক অবস্থার উপরে প্রত্যক্ষভাবে যদি এই মানব ক্রিয়া যে ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। প্রথম যেটা হচ্ছে আবাস বা ঘরবাড়ি, হ্যাবিটাট অ্যান্ড হাউজিং। তারপর 2 নাম্বারটা হচ্ছে রাস্তাঘাটের বৈশিষ্ট্য ও দিক, দ্য ক্যারেক্টার অ্যান্ড ডিরেকশন অফ রোডস। 3 নাম্বার হচ্ছে উদ্ভিদের চাষ, কাল্টিভেশন অফ প্লান্টস। 3 নাম্বার হচ্ছে কাল্টিভেশন অফ প্লান্টস। 4 নাম্বার প্রাণীর প্রজনন, ব্রিডিং অ্যান্ড অ্যানিমালস। 5 নাম্বার খনিজ পদার্থের শোষণ।
এক্সপ্লয়টেশন অফ মিনারেলস, তারপরে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বিধ্বংস। এই ছিল 6টি ভাগ। এখন আমরা সমাজের জীবনে যে বিভিন্ন দিকের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে, সেই ভৌগোলিক পরিবেশের যে প্রভাবগুলো সেগুলি আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে জনসংখ্যার বন্টন ও সভ্যতার উন্মেষ। এই ভৌগোলিক পরিবেশের উপর জনসংখ্যা বন্টন ও সভ্যতার উন্মেষ অনেকটা নির্ভর করেছে। সভ্যতা সৃষ্টির জন্য মানুষের কি উদ্যম কর্মশক্তির ভূমিকা নির্ভর করে চলে এসেছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল এবং এটা পুরোপুরি ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। বসতি স্থাপনের ক্ষেত্রেও এই সভ্যতার উন্মেষ ও বিকাশ ঘটে এই ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে শীত প্রধান অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি জনসংখ্যা, অনেকে সভ্যতা বেশি উন্মেষ ঘটে। তারপরে দেখো আমরা যাব অর্থনৈতিক জীবন, যে অর্থনৈতিক জীবনের যে কিছু ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদটা ভৌগোলিক পরিবেশের উপরে অনেকটা নির্ভরশীল। জলবায়ুর নিজস্ব একটা প্রভাব রয়েছে আদি যুগ থেকে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। এখানে যাবতীয় বিদ্যুৎ, বিশেষ করে কর্ণফুলীর পরিকল্পনা অনুযায়ী কর্ণফুলী নদীতে হয়েছে, এখানে ভৌগোলিক পরিবেশ রয়েছে। খনিজ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ রয়েছে। তারপরে ভূপ্রকৃতির ঘটন প্রকৃতিও কি হচ্ছে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল হচ্ছে। খাদ্য ও পানীয় ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ অনেক রয়েছে। যেমন যারা সমুদ্র ও পানি পরিবেষ্টিত অঞ্চলে মানুষ তুলনামূলকভাবে অধিক মাছ খেয়ে থাকে। আবার তোমার যেমন তোরা ভৌগোলিক পরিবেশে বিভিন্নতা সত্ত্বেও দেশের বিভিন্ন রকম অঞ্চলে বিভিন্ন রকম খাবার দেখতে পাওয়া যায়। যেমন ধরো যে যেমন উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে কি নারকেল, প্রচুর পরিমাণে নারকেলের জন্মের কারণে ওইখানে লোকজন কি করে অনেক বেশি নারকেলের জাতীয় খাবার বেশি পরিমাণে খেয়ে থাকে। নারকেলের সবকিছুতেই সেখানে নারকেলের ব্যবহারটা অধিক পরিমাণে দেখা যায়। আবার উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের যে কম পরিমাণে, মানে সেখানে উত্তরাঞ্চলে নারকেল দেখাই যায় না, এই কারণে সেখানে নারকেলের ব্যবহার নাই বললে চলে। এগুলো ভৌগোলিক পরিবেশের উপর অনেকটা নির্ভরশীল। কৃষিটাও অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে আসছে। যেমন ধরো এই যে তোমার আমাদের দেশে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসছে, কৃষির উপর নির্ভর করে চলে আসছে, কৃষি জমির উপর নির্ভর করে আসছে। তারপরে বরিশালের ময়মনসিংহে প্রচুর পরিমাণে কি আছে তোমার ধান চাষ হয়, প্রচুর পরিমাণে ধান চাষ, এখানে ধানের পরিমাণটা বেশি দেখা যায়। এই মাটি আবহাওয়ার পরিবেশের উপর নির্ভর করে কৃষি ব্যবহারটা অনেকটা, যেমন যশোর, ঝিনাইদহ এসব অঞ্চলে কি হয় প্রচুর সবজি দেখা যায়। কুষ্টিয়ায় যারা প্রচুর পরিমাণে তামাক দেখতে পাওয়া যায়, প্রচুর পরিমাণে তামাক দেখতে যায়, এটা পুরোপুরি ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। তারপরে শিল্পটা অনেকটা শিল্প ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। পাট, চিনি, তুলা, তারপর এগুলো বিকাশের ক্ষেত্রে কাঁচামালের বিভিন্ন উপাদানের ক্ষেত্রে নির্ভরশীল হয়েছে এই শিল্পটা। তারপরে দেখো পেশাটা অনেকটা অংশে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। যেমন ধরো এই যে কৃষি শিল্প বাণিজ্যিক যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে কৃষি ক্ষেত্রের বিভিন্ন রকমের চাষাবাদ দেখা যায়। যেমন ধরো হচ্ছে কামার কুমার ছেলে সব জায়গায় পেশা ক্ষেত্রে এগুলো পেশার অনুযায়ী ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে এক একটি এলাকায় এক এক রকমের পেশা আমরা দেখতে পাই। তারপরে ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ, যানবাহনের ক্ষেত্রেও অনেকটা ভৌগোলিক পরিবেশের নির্ভরশীল। ঘর বাড়িটা হচ্ছে যেমন ধরো বাংলাদেশের ঘর বাড়ির প্রকৃতি বৈশিষ্ট্য পুরোপুরি নির্ভরশীল। ঘর বাড়ি তৈরির এখানে কিছু প্রভাবিত হয়েছে জানালাগুলো। বাংলাদেশের জানালাগুলো প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আছে, এখানে জানালাগুলো কি সানসেট দ্বারা তৈরি হয়। কিন্তু পাকিস্তানে
তোমার শীতপ্রধান অঞ্চল দেখে এখানে কি হয়, এই সানসেটটা তৈরি হয় না এখানে। পোশাক পরিচ্ছদের কাছে ভৌগোলিক পরিবেশটা অনেকটা নির্ভরশীল। বাংলাদেশের এলাকায় কি আছে নাতিশীতোষ্ণ অঞ্চলে, এখানে তোমার গরম এবং শীত দুটাই পাশাপাশি দেখা যায় দেখে এখানে মানুষজন সব রকমের পোশাক, গরম পোশাক পরে আবার শীতে পোশাক পরিধান থেকে হালকা সুতির কাপড় পরিধান করে থাকে। মরু অঞ্চলে গরমের পরিমাণ বেশি দেখে এখানে পাতলা হালকা জাতীয় কাপড়, আবার রাতের বেলা শীত পড়ে দেখে এখানে রাতের বেলা শীতের কাপড় মোটা জাতীয় পোশাক পরিধান করে থাকে। তারপর যানবাহনের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ অনেকটা নির্ভরশীল। এখানে দেখো পটুয়াখালী, ফরিদপুর এইসব অঞ্চলে বাংলাদেশে কি হয়, জেলার বর্ষার পানির পরিমাণ বেশি, এখানে নৌকা, লঞ্চ এইসব যানবাহন বেশি দেখা যায়। উত্তর পশ্চিমাঞ্চলে কি আছে, উত্তর আর পশ্চিমাঞ্চলে গরু ও মহিষের ব্যবহারকারী দেখা যায়। আবার পার্বত্যাঞ্চল উঁচু নিচু পার্বত্যাঞ্চল উঁচু নিচু দেখে এখানে দিকে যায় চাঁদের গাড়ি, যেমন ধরো এক প্রকার জিপ গাড়ি লক্ষ্য করা যায়। তারপর দেখো নরগোষ্ঠীর মানব প্রকৃতির দক্ষতা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। নরগোষ্ঠীর যে দক্ষতা সেটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। জলবায়ু নরগোষ্ঠীর জন্ম দেয়, জলবায়ুটাকে নরগোষ্ঠীর জন্ম দেয়। নরগোষ্ঠীর আরেকটা হচ্ছে নরগোষ্ঠী কি করে, এই সভ্যতার উন্মেষ ঘটায়। জলবায়ু নরগোষ্ঠীর জন্ম দেয়, আর এই নরগোষ্ঠীর সভ্যতার উন্মেষ ঘটায়। ভৌগোলিক প্রভাবের শিকারের কারণে এখানে তারতম্য দেখা যায়। শীতপ্রধান অঞ্চলে শ্বেতকায় লোক দেখা যায়, আবার গ্রীষ্মপ্রধান অঞ্চলে কি কৃষ্ণবর্ণের লোকজন দেখতে পাই আমরা। এটা হচ্ছে পুরোপুরি ভৌগোলিক অবস্থার উপরে নির্ভরশীল। মানব প্রকৃতির দক্ষতা অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। এই মানসিক বুদ্ধিমত্তা দক্ষতাও ভৌগোলিক যে পরিবেশ এটার উপর নির্ভরশীল। 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লোকদের মানসিক দক্ষতা বুদ্ধিমত্তা অনেকটা অনুকূলে থাকে। এখন হচ্ছে আমরা যাব ব্যক্তি ও সামাজিক জীবন। ব্যক্তির সামাজিক জীবনের ক্ষেত্রে ভৌগোলিক যে পরিবেশের প্রভাব সেটা আমরা এখন জানবো। বিবাহটা অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। যেমন ধরো আমাদের দেশে জুন আর ডিসেম্বর মাসে বেশি বিবাহ হয়। এই সময় মতো ধান করা হয়, ধান উঠানো হয়, ধান বাড়াই করা হয় দেখে এই সময় বিবাহটা বেশি আমরা লক্ষ্য করে থাকি। আবার তোমার বর্ষার শেষে, বর্ষার সময় নিচু এলাকায় দক্ষিণাঞ্চলে এই বর্ষার মৌসুমে যোগাযোগের সুবিধার্থে বিবাহটা হয়ে থাকে। এটাও পুরোপুরি ভৌগোলিক পরিবেশের উপরে অনেকটা নির্ভর করে। জনজীবনেও অনেকটা ভৌগোলিক পরিবেশের নির্ভরশীল। গ্রীষ্মপ্রধান অঞ্চলে তুলনামূলক কম বয়সে জনজীবনে অন্তর্ভুক্ত হয় এবং এরা প্রজনন ক্ষমতা অন্তর্ভুক্ত হয় বলে এটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। পরিবার ব্যবস্থাটাও ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। ভৌগোলিক পরিবেশের কারণে যৌথ পরিবার গড়ে। এখানে তোমার কি যৌথ পরিবারের সহজলভ্যতা, মানে কোনো কিছু কাজ করার সুবিধার কারণে, এই কৃষিকাজের যে সুবিধার জন্য, ঘরের কোনো কাজের সুবিধার জন্য এই যৌথ পরিবারটা গড়ে। এটাও পুরোপুরি ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। শিল্পকলা সাহিত্যটাও হচ্ছে অনেকটা নির্ভরশীল। এখানে মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস এগুলো ভূগোল হয়েছে। যেমন সাহিত্য, নদ-নদী, নৌকা, মেঠোপথ, বটগাছ ইত্যাদিও অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। ধর্মটাও অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। গ্রীষ্মপ্রধান অঞ্চলে সহজেই ধর্মীয় চিন্তার উন্মেষ ঘটে থাকে। শীতপ্রধান অঞ্চলে মানুষ অধিক পরিশ্রমে ক্লান্ত থাকে, তারা ধর্মের ক্ষেত্রে উপযোগী পরিবেশ সেখানে দেখা যায় না, যার জন্য এখানে ধর্মীয় যে একটা নেতার আবির্ভাব সেখানে ঘটে না। যেখানে মানুষ বেশি তৃষ্ণার্ত ও সহজে ক্ষুধার্ত হয় সেখানে অস্বাভাবিক হয়ে পড়ে, সেখানে একেশ্বরবাদের প্রভাবটা বেশি আমাদের দেখা যায়। অপরাধটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন ধরো যে জুন আর আগস্ট মাসে চুরি ও ডাকাতের
লক্ষ্য করা যায়। এই 2 মাসে পাট এবং শিল্প কারখানা মানে টাকা পয়সার আবির্ভাব ঘটে দেখে এখানে এই 2 মাসে চুরি, ডাকাতি, অপরাধ প্রবণতা বেশি দেখা যায়। যেমন 40 থেকে 70 ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রা আবহাওয়া থাকে বলে এখানে আত্মহত্যার পরিমাণ বেড়ে যায়। ইউরোপে প্রায় সব দেশে গ্রীষ্মকালে বেশি আত্মহত্যাটা দেখা যায়। এটাও ভৌগোলিক পরিবেশের উপর অনেকটা, অপরাধটাও ভৌগোলিক পরিবেশের অনেকটা নির্ভরশীল। স্বাস্থ্যটা অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। আচার অনুষ্ঠানও অনেকটা ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন ধরো আমাদের দেশে বর্ষাকালে তারপরে অনেক কৃষকরা কাজে যেতে পারে না, বাসায় বসে থাকে অনেক দিন, 2-3 দিন, 4-5 দিন এরকম ভাবে বৃষ্টি শুরু হয়, যখন তারা কি করে বিভিন্ন রকম ঘরে বসে বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। জারি সারি, তারপর নাটক, পালা গান, এগুলোতে অংশগ্রহণ আচার অনুষ্ঠান করে থাকে। তারপরে রাজনৈতিক সংগঠন ও প্রশাসনের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশটা অনেকটা নির্ভরশীল, অনেকটা প্রভাব বিস্তার করে। তারপরে এখন আমরা যাব নৈতিকতাটাও ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। নীতিবোধটাও ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম তুমি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝেছ এবং ক্লাসটি উপভোগ করেছ। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তো তোমাদের সামনে একটি একক কাজ রেখেছি, তোমরা বাসায় বসে সুন্দর করে এই একক কাজটি করে ফেলবে। দেখো ভৌগোলিক পরিবেশ কিভাবে তোমাদের সামাজিক জীবনের উপর প্রভাব ফেলছে এটি আলোচনা করে খাতায় সুন্দরভাবে লিখে রাখবে। আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে আমি যে 3টি মূল্যায়নের প্রশ্ন রেখেছি, আশা করি এই মূল্যায়নের প্রশ্নটি তোমরা উত্তর দিতে পারবে। দেখো, সমাজ জীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত? সামাজিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয় ভৌগোলিক পরিবেশ। উক্তিটি কার? প্রথমে আমি এই সংখ্যাটি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যদি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করে থাকো তাহলে অবশ্যই এই উত্তরটি তোমার পেয়ে গিয়েছ। এটা হচ্ছে ম্যাকাইভারের। প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয় ভৌগোলিক পরিবেশ গঠিত। উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। তারপরে মানব সভ্যতার মূলে কিসের প্রভাব রয়েছে? সামাজিক পরিবেশে, ভৌগোলিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে, সাংস্কৃতিক পরিবেশে? ভৌগোলিক পরিবেশে। আশা করি তোমরা 3টি প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে দিতে পেরেছ। এখন আমি তোমাদের সামনে একটি বাড়ি কাজ রেখেছি। বাড়ি কাজটি তোমরা বাসায় খুব সুন্দর করে রাখবে। খাতা বের করে লিখে ফেলো বাড়ি কাজটি। আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভৌগোলিক উপাদান প্রভাব পরিলক্ষিত হয় শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করে। যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভৌগোলিক উপাদান প্রভাব পরিলক্ষিত হয়, এই শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করেছ এবং খুব মনোযোগ সহকারে করতে পেরেছ। আজকে তোমাদের সঙ্গে আমার একটা আলোচনা। আসসালামু আলাইকুম।